অধিকৃত ওয়েস্ট ব্যাংকে একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেখানকার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। বুধবার দিবাগত রাতে ওয়েস্ট ব্যাংকের সালফিত শহরের উত্তর পশ্চিমের দেইর ইস্তিয়া গ্রাম এবং কিফল হারিসের মধ্যে অবস্থিত হাজা হামিদা মসজিদে এই ঘটনা ঘটে। আগুন দেওয়ার পাশাপাশি মসজিদের দেয়ালে প্যালেস্টাইন বিরোধী বেশ কিছু স্লোগানও লেখা হয়েছে। মসজিদের বাইরের দেয়ালে লেখা এসব স্লোগানে অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করে শত্রুদের ওপর প্রতিশোধ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইসরায়েলের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার আভি ব্লটকে উদ্দেশ্য করে তাকে ভয় না পাওয়ার কথাও লিখেছে ইসরায়েলি সেটেলাররা। এছাড়া মুসলিমদের সর্বশেষ রাসূলকে নিয়েও আপত্তিকর কথা লিখেছে বলে অভিযোগ করেন এক বাসিন্দা। এই হামলা প্যালেস্টাইনি জনগণের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের ঘোষিত যুদ্ধের অংশ। ইসরায়েল সরকারের প্রত্যক্ষ সহায়তায় এটি সংঘটিত হয়েছে। হামলায় মসজিদের পবিত্রতা ভঙ্গ করা হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে। এটি দেইর ইস্তিয়ার মসজিদে প্রথম হামলা নয়, কয়েক বছর আগেও এমন হামলার ঘটনা ঘটেছিল। স্থানীয় প্যালেস্টিনিয়ানরা জানিয়েছেন আগুন লাগানোর পরপরই দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। একই সাথে ইসরায়েলি পুলিশ ও আইএসএস মিলিতভাবে এই বিষয়ে তদন্ত করছে বলেও জানিয়েছে তারা। এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করে ওই এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে তারা কার্যক্রম অব্যাহত রাখবে। অন্যদিকে জাতিসংঘের অফিস অফ কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স জানিয়েছে শুধু অক্টোবর মাসে ইসরায়েলি সেটেলাররা প্যালেস্টিনিয়ানদের উপর অন্তত 264টি হামলা চালিয়েছে, যা 2006 সাল থেকে সংঘটিত ন্যূনতম মাসিক পরিসংখ্যানের সর্বোচ্চ। প্যালেস্টিনিয়ানদের পাশাপাশি জাতিসংঘ এবং বিশ্বের বেশিরভাগ দেশ আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে ওয়েস্ট ব্যাংকে স্থাপিত বসতিগুলোকে অবৈধ মনে করে। এই মুহূর্তে ওয়েস্ট ব্যাংকে প্রায় 500,000 ইসরায়েলি ইহুদি নতুন বসতি স্থাপন করে সেখানে বসবাস করছে। জার্মানির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবকদের নিয়োগ দেওয়া সংক্রান্ত একটি খসড়া বিলের বিষয়ে একমত হয়েছে দেশটির জোট সরকার। রাশিয়ার কারণে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের মাঝেই বৃহস্পতিবার জার্মানির পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিলে সমর্থন দেন জোটের নেতারা। বিলটিতে প্রত্যেক প্রাপ্তবয়স্ক জার্মানকে সামরিক বাহিনীতে যোগদানের বাধ্যবাধকতা দেওয়া সংক্রান্ত নিয়ম পুনরায় চালুর বিষয়টিও উল্লেখ রয়েছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় আশা করছে 6 মাসের এই স্বেচ্ছাসেবী কর্মসূচির মাধ্যমে রিজার্ভ সেনার সংখ্যা দ্বিগুণ করতে পারবেন তারা। বর্তমানে জার্মানির সামরিক বাহিনীতে প্রশিক্ষিত রিজার্ভ সেনার সংখ্যা প্রায় 100,000। এছাড়াও স্বেচ্ছাসেবার সময়সীমা শেষ হওয়ার পর অনেক স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীতে যোগদান করতে পারেন বলেও আশাবাদী তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন 2030 সালের প্রথম কয়েক মাসের মধ্যেই সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 180,000 থেকে বাড়িয়ে 260,000-এ নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য। আমাদের লক্ষ্য 2027 সালের গ্রীষ্ম নাগাদ এমন প্রস্তুতি নেওয়া যাতে পুরো 1 বছরে দেশের সব তরুণকে বাছাইয়ের আওতায় আনা যায়। এটাই প্রথম ধাপ। সবাই আমাদের কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমি ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং সাবেক ও বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। তাছাড়া ব্রিটেন সহ আরো কয়েকটি দেশের সঙ্গেও যোগাযোগ চলছে। আগামী বছর থেকে সব 18 বছর বয়সী তরুণ তরুণীদের কাছে একটি প্রশ্নপত্র পাঠানো হবে, যেখানে তাদের আগ্রহ ও যোগ্যতা যাচাই করা হবে। পুরুষদের জন্য এই প্রশ্নপত্রে উত্তর দেওয়া বাধ্যতামূলক থাকবে। একই সাথে একটি বাধ্যতামূলক শারীরিক পরীক্ষার ব্যবস্থাও রাখা হবে। প্রতিরক্ষা মন্ত্রী পিস্টোরিয়াস জানান স্বেচ্ছাসেবীরা প্রতি মাসে বেতন হিসেবে $3,000 বেশি অর্থ পাবেন। পাশাপাশি সেবার মেয়াদের উপর ভিত্তি করে অনেককে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনুদান দেওয়া হবে। আগামী জানুয়ারি থেকেই যেন এই আইন কার্যকর করা যায় সেই লক্ষ্যে কাজ করছি আমি আবারও জোর দিয়ে বলতে চাই, যারা স্বেচ্ছাসেবী হিসেবে সামরিক বাহিনীতে যোগ দেবে তারা মাসে প্রায় 2,600 ইউরো বেতন পাবে। সেবার মেয়াদের উপর নির্ভর করে অনেকে গাড়ি বা ট্রাকের ড্রাইভিং লাইসেন্সের জন্য ভর্তুকিও পাবে। এটি শুধু ব্যক্তিগতভাবে নয়, রিজার্ভ বাহিনীতে যোগ দেওয়ার সময় সশস্ত্র বাহিনীর উপকারে আসবে। এদিকে এই বিলের বিষয়ে জোট সরকার একমত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নেটো সেক্রেটারি মার্ক রুটা। বৃহস্পতিবার জার্মানি সফরে নেটোর গেহিলেন কির্শেন বিমানঘাঁটি পরিদর্শনকালে তিনি বলেন, এটি জার্মানির নিজস্ব বিষয় হলেও এর সাথে নেটোর প্রতিরক্ষার বিষয়টি জড়িয়ে থাকায় এই সিদ্ধান্ত অত্যন্ত অর্থবহ। That the coalition here in Germany has now agreed, as I understand it, on a way forward, and that is very important. 2011 সালে নির্দিষ্ট সময়ের জন্য সামরিক বাহিনীতে বাধ্যতামূলক কাজ করার বিধান বাতিল করে জার্মানি। এরপর থেকেই তাদের সামরিক বাহিনী লোকবল সংকটে জর্জরিত।
ভয়াবহ গ্রীষ্মের পর ইরানে যে পানির সংকট দেখা দিয়েছে তার জন্য কেবল কম বৃষ্টিই দায়ী নয়, বেশি বেশি বাঁধ নির্মাণ, অবৈধ কূপ খনন, অদক্ষ উপায়ে কৃষিকাজ সহ দশকের পর দশক অব্যবস্থাপনায় ইরানের পানির রিজার্ভ কমে গেছে আশঙ্কাজনকভাবে। ইরানের এই তীব্র পানির সংকট বিপর্যস্ত করে তুলেছে বাসিন্দাদের। এই অবস্থায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, বৃষ্টি না হলে পানি রেশনিং বা পানি সরবরাহ নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করা হবে। আমরা তীব্রভাবে পানি সংকটে পড়েছি। রেশন করার পরও যদি বৃষ্টি না হয় তাহলে এক পর্যায়ে আমাদের কাছে কোনো পানি থাকবে না। তখন নাগরিকদের তেহরান ছেড়ে যেতে হবে। বর্তমানে পানির সংকট এমন গুরুত্বপূর্ণ অবস্থায় পৌঁছেছে যে গণমাধ্যমগুলোতেও এখন এ নিয়ে নিয়মিত প্যানেল আলোচনা ও তর্ক বিতর্ক চলছে। পেজেশকিয়ানের সরকার ভয়াবহ এ সংকটের জন্য আগের সরকারগুলোর নীতি, জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত পানি ব্যবহার সহ নানান কারণ হাজির করছেন। যদিও এখন পর্যন্ত এ সংকট নিয়ে বিক্ষোভের লক্ষণ দেখা না গেলেও চরম অর্থনৈতিক সংকটের মাঝে এই পানির সংকট ইরানিদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি করছে। আমাদের শহরগুলো সাগরের ধারে সরিয়ে নিলেও আমরা কিছুটা পানির অভাব পূরণ করতে পারতাম, কিন্তু সব পানি শোধনাগার স্থাপন করা হয়েছে শহরের কেন্দ্রে। এতে কোনো কাজই হচ্ছে না। এর জন্য জবাবদিহি করারও কেউ নেই। দায়িত্বপ্রাপ্তদের কাছে আমাদের জনগণের কোনো মূল্যই নেই। এই বিপদের দায় তাহলে কার? ইরানের ন্যাশনাল ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার কোম্পানি তেহরানে আনুষ্ঠানিকভাবে পানি রেশনিং এর খবর উড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে কোম্পানিটি বলেছে, তেহরানে রাতের বেলায় পানির চাপ হ্রাস করা হচ্ছে এবং কোথাও কোথাও এটি শূন্যেও নামাতে পারে। তবে বেশি পানি ব্যবহার নিয়ে জুলাইয়ে সতর্ক করেছিলেন পেজেশকিয়ান। সে সময় পানি কর্তৃপক্ষ বলেছিল, তেহরানের 70% বাসিন্দা প্রতিদিনের জন্য নির্ধারিত 130 লিটারের বেশি পানি ব্যবহার করছেন। গত কয়েক বছর ধরে চাহিদা যখন বেশি থাকে তখনই বারবার পানি, বিদ্যুৎ ও গ্যাস সংকটের মুখোমুখি হচ্ছে ইরানিরা। কিন্তু কর্তৃপক্ষ এসব দিকে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তেহরানবাসীর। যদি সরকারের ক্ষমতা থাকতো তাহলে বিষয়টা এ পর্যায়ে পৌঁছাতে দিত না, কিন্তু এমন পরিস্থিতিতে আমাদের নিয়ে আসা হয়েছে। সরকারি লোকজনের কাজ কি তাহলে? তারা সমস্যার সমাধানে বিশেষজ্ঞদের কাজে লাগায় না। তেহরান মূলত 5টি জলাধারের উপর নির্ভরশীল, যেগুলোতে পানি যায় শহরের বাইরের নদীগুলো থেকে, কিন্তু ওই পানির সরবরাহ দিন দিন কমে আসছে। তেহরানের আঞ্চলিক পানি সরবরাহ কোম্পানি জানিয়েছে, এই অঞ্চলের পানির স্তর গত বছরের তুলনায় 43% হ্রাস পেয়েছে। আমির কবির বাঁধে পানি নেমে এসেছে মাত্র 1,40,00,000 ঘনমিটারে, যা এর সক্ষমতার মাত্র 8%। সংকট তীব্র কেবল তেহরানেই নয়, দেশ জুড়ে 19টি প্রধান বাঁধ কার্যত পানিশূন্য অবস্থায় রয়েছে। রেকর্ড ভাঙা তাপমাত্রা ও ধারাবাহিক লোডশেডিং এর পর এই পানির সংকট সামনে এসেছে। যতখানি পানি আছে তা দিয়ে খরার মৌসুমটা কাটিয়ে দিতে কর্তৃপক্ষ এরই মধ্যে কোনো এলাকায় পানির চাপ কমিয়ে দেওয়া, অন্যান্য জলাধার থেকে তেহরানে পানি সরবরাহ সহ বেশ কিছু অস্থায়ী ব্যবস্থাও নিয়েছে। কিন্তু এগুলো আদতে কতটুকু কাজে দেবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা ভুলভাবে সম্পাদনার অভিযোগ উত্থাপিত হওয়ায় ক্ষমা চেয়েছে বিবিসি। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছেন ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যমটির মুখপাত্র। ঘটনার প্রতিক্রিয়ায় বিবিসির চেয়ারম্যান সামির শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। যদিও এই ঘটনায় ট্রাম্পকে $1 বিলিয়ন ক্ষতিপূরণের বিষয়টি নাকচ করেছে বিবিসি। এদিকে ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্প্রচারের বিষয়টি নিয়ে আরও আগে ক্ষমা চাইলে এ ধরনের জটিলতা সৃষ্টি হতো না বলে জানান স্কাই নিউজের সাবেক এডিটর অ্যাট লার্জ অ্যাডাম বোল্টন। প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় ক্ষমা চেয়েছে বিবিসি। যদিও এই ঘটনায় ট্রাম্পের ক্ষতিপূরণের বিষয়টি নাকচ করে দিয়েছে তারা, তবে তথ্যচিত্রটি আর দেখানো হবে না বলেও জানিয়েছে বিবিসি। এর আগে তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসির বিরুদ্ধে $1 বিলিয়ন ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত সোমবার সংবাদ মাধ্যমটিকে এ সংক্রান্ত একটি চিঠিও দেওয়া হয়। ট্রাম্পের আইনজীবীদের দেওয়া ওই চিঠিতে আগামী শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে সংবাদ মাধ্যমটিকে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করতে, ক্ষমা চাইতে এবং যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয়।
বিবিসির একাধিক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, একটি চিঠির পরিপ্রেক্ষিতে বিবিসির আইনজীবীরা প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের কাছে চিঠিটি পাঠিয়েছেন। বিবিসির চেয়ারম্যান সামির শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে 2021 সালের 6 জানুয়ারি প্রেসিডেন্টের ভাষণের যে সম্পাদিত অংশটি তথ্যচিত্রে দেখানো হয়েছিল তার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। এতে বলা হয়, প্রামাণ্যচিত্রটি আবারও প্রচার করার কোনো পরিকল্পনা বিবিসির নেই। প্যানোরামায় প্রচারিত অনুষ্ঠানের জন্য বিবিসির প্রতিক্রিয়াকে ইতিবাচক বলেই দেখছেন সংবাদ মাধ্যমটির কালচার অ্যান্ড মিডিয়া এডিটর কেটি রজ্জাল। ট্রাম্পের আইনজীবীদের চিঠিকে সহজভাবে নেয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, প্যানোরামা অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ করে দিয়ে সঠিক অবস্থান নিয়েছে বিবিসি। তবে প্যানোরামায় ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্প্রচারের বিষয়টি নিয়ে আরও আগে ক্ষমা চাইলে এ ধরনের জটিলতার সৃষ্টি হতো না বলে জানান স্কাই নিউজের সাবেক এডিটর অ্যাট লার্জ অ্যাডাম বোল্টন। বিবিসিকে তিনি বলেন, আমেরিকার সংবাদ মাধ্যমগুলোর সাথে ট্রাম্প প্রশাসন বেশ কয়েকবার অর্থনৈতিক মীমাংসার পথে হেঁটেছে। বিবিসির আমেরিকার কার্যক্রম চালিয়ে নিতেও এ ধরনের মীমাংসার পথে যেতে হতে পারে বলেও ধারণা করছেন তিনি। বিবিসির প্যানোরামা তথ্যচিত্রটি 2024 সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্প্রচারিত হয়। তবে সম্প্রতি ডেইলি টেলিগ্রাফে একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথি প্রকাশিত হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ঘটনার জেরে বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেইভি এবং হেড অফ নিউজ ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। দুজনেই বলেছেন, কিছু ভুলের কারণে বিবিসির নিরপেক্ষতাকে প্রশ্ন করা উচিত হবে না। এদিকে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটেন সরকার। তারা জানিয়েছে এটি বিবিসির নিজস্ব বিষয়। তবে ঘটনাটি এমন সময় ঘটল যখন 2027 সালের মেয়াদ শেষ হতে যাওয়া বিবিসির রয়্যাল চার্টার নবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে ট্রাম্প বিবিসি বিতর্কের জেরে রিফর্ম ইউকে দলটি বিবিসির সঙ্গে তাদের যৌথ প্রামাণ্যচিত্র প্রকল্প থেকেও সরে দাঁড়িয়েছে বলে জানা গেছে। চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণে বড় এক বিপ্লব ঘটিয়েছে লন্ডন কিংস কলেজের একদল তরুণ গবেষক। তারা তৈরি করেছে একেবারে আসলের মতো বৈশিষ্ট্য সম্পন্ন মানবদেহের বিভিন্ন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ। তাদের এই উদ্ভাবন বদলে দিতে পারে চিকিৎসা শেখার প্রচলিত ধারা। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই দলটির নাম পিচ সিমুলেটার্স। দলটি 3D প্রযুক্তি ব্যবহার করে একেবারে বাস্তবধর্মী হার্ট, কিডনি ও নাক, কান, গলার মডেল তৈরি করেছে। দলটির সদস্য কার্লোস সায়া জানান, প্রশিক্ষণে তারা ব্যবহার করেছেন এমন সব উপাদান যেগুলোর বৈশিষ্ট্য মানব টিস্যুর মতো। পাশাপাশি এগুলোকে ল্যাবে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখা যায় কোনো ধরনের সমস্যা ছাড়াই। So we are developing our own materials and they replicate the properties of the body really well without the need of any tissue. So they last a really long time. You can keep them in your storage room and forget about them for a year or এই মডেলগুলো ব্যবহার করে মেডিকেল শিক্ষার্থীরা কোনো ধরনের ঝুঁকি ছাড়াই অস্ত্রোপচার অনুশীলন করতে পারবেন। এতে একদিকে যেমন খরচ কমবে, অন্যদিকে নৈতিক জটিলতাও অনেক কমে যাবে। কিংস কলেজের লেকচারার অ্যান্টোনিও পন্টিকি বলেন, প্রশিক্ষণের জন্য এখনো মানুষ ও অন্যান্য প্রাণীর মরদেহ ব্যবহার করা হয়। নতুন এই উদ্ভাবনের ফলে এই সব মরদেহ জোগাড় করতে অনৈতিক উপায় অবলম্বনের সংখ্যা অনেকটাই কমে যাবে। At the moment, the medical training, like the standard surgical training method, is using the see one, do one, teach one method, where trainees usually start operating directly on patients just under the supervision of someone senior. পিচ সিমুলেটার্স দলটি তাদের উদ্ভাবনের জন্য সম্প্রতি ESBF চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স প্রতিযোগিতার স্টার্টআপ উইনার এবং এন্টারপ্রাইজ অ্যাওয়ার্ড জিতেছে। তাদের তৈরি মডেল এখন ব্যবহৃত হচ্ছে কার্ডিওলজি, ইউরোলজি এবং ENT সার্জারিতে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নির্ভর চিকিৎসা প্রযুক্তির পরীক্ষাতেও ব্যবহার করা হচ্ছে তাদের এই উদ্ভাবন। চিকিৎসা প্রশিক্ষণ ও গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে এই তরুণ উদ্ভাবক দল। তাদের লক্ষ্য এমন এক ভবিষ্যৎ যেখানে চিকিৎসা শেখা হবে আরো বাস্তব এবং সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। জাপানের কিয়োটো শহরে শিল্পপ্রেমীদের আকর্ষণের নতুন কেন্দ্র হয়ে উঠেছে টিমল্যাব ভায়োভোরটেক্স কিয়োটো মিউজিয়াম। এটি এখন জাপানের সবচেয়ে বড় ইমার্সিভ ডিজিটাল আর্ট মিউজিয়াম, যেখানে 10,000 বর্গমিটার জুড়ে প্রদর্শিত হচ্ছে 50টিরও বেশি মনোমুগ্ধকর শিল্পকর্ম। টিমল্যাবের প্রতিষ্ঠাতা তোশিউকি ইনোকো আশা করছেন, এই প্রদর্শনী মানুষকে তাদের নিজস্ব উপলব্ধির সীমা ছাড়িয়ে ভাবতে অনুপ্রাণিত করবে।
এখানে দর্শকরা ভাস্কর্যের সঙ্গে একাত্ম হয়ে যাবেন, নিজেদের আর শিল্পকর্মের মধ্যকার সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে উঠবে, কিংবা মনে হবে শিল্পকর্মটি বাতাসে ভেসে আছে। এটি এমন এক অভিজ্ঞতা তৈরি করে যা বস্তুগত দিক থেকে মানবজাতি আগে কখনো সৃষ্টি করেনি, যা আমাদের সাধারণ প্রত্যাশাকে অতিক্রম করে। আমার বিশ্বাস এসব শিল্পকর্ম এমন এক অনুভূতি দেয় যা মানুষের ধারণা ও উপলব্ধির পরিসরকে প্রসারিত করে। প্রদর্শনীতে রয়েছে টিম ল্যাবের সিগনেচার ইন্টারেক্টিভ ইনস্টলেশন, যেখানে শিল্প, প্রযুক্তি ও প্রকৃতি একসঙ্গে মিশে গেছে। বিশেষভাবে তৈরি এই কাজগুলো মানুষকে শুধু দর্শক হিসেবে নয়, বরং শিল্পেরই অংশ করে তুলছে। প্রদর্শনীতে সবচেয়ে আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে মরফিং কন্টিনিউয়াম, যা অসংখ্য ভাসমান আলোকিত গোলক দিয়ে তৈরি এক বিশাল ভাস্কর্য, যেটি দর্শকদের নড়াচড়া ও পরিবেশের সাথে সাথে নিজের আকার বদলাতে পারে। উদ্বোধনের পর থেকেই কিয়োটোর এই নতুন আর্ট স্পেসে ভিড় করছেন নানা বয়সের দর্শক। অনেকে অভিভূত হচ্ছেন এই অভিজ্ঞতার গভীরতা ও অনুভূতির তীব্রতায়। 25 বছর বয়সী পর্যটক দিমিত্রি ভ্যান কস্টানজে বলেন, তিনি প্রদর্শনীটি শুধু চোখ নয়, পুরো শরীর জুড়ে অনুভব করেছেন। I didn't feel a lot of stuff with fragrance, and I felt that in this Team Labs, it immersed me more than just my eyes. আয়োজকদের মতে টিম ল্যাব বায়োভোরটেক্স কিয়োটো শুধু একটি নতুন আর্ট প্রদর্শনী নয়, এটি ডিজিটাল শিল্পের নতুন অধ্যায় এবং কিয়োটো শহরের ঐতিহ্য ও উদ্ভাবনের মিলনের এক প্রতীক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।